বন্ধুরা নমস্কার। বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকার ৬৭ জন পুলিশ অফিসারকে পুনর্নিয়োগ দিতে চলেছে। ৬৭ জন রিটায়ার্ড হয়ে যাওয়া, অবসরপ্রাপ্ত, বুড়ো হয়ে যাওয়া পুলিশ অফিসারকে, বুড়ো হয়ে ৬০ বছর হয়ে গেলে সরকারিভাবে বুড়ো হয়ে যায়, বুড়ো হলেই তো তাদেরকে রিটায়ারমেন্টে পাঠানো হয়, তাদের তো আর যুবক বলা যাবে না কোনোভাবেই। এই বুড়ো পুলিশ অফিসারকে আবার নতুন করে চাকুরি দিচ্ছে। রাজ্যে কি বেকারদের, যুবকদের অভাব ছিল? রাজ্যে কি নিশ্চিন্তপুর বা সাবরুম আইসিপি বা আগরতলা এয়ারপোর্টে কর্তব্য পালন করার জন্য উপযুক্ত যুবক যুবতীর অভাব ছিল? নিশ্চয়ই অভাব থাকার কথা না। রাজ্যে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী রয়েছে, তারা একটা ছোট্ট সরকারি কাজের জন্য মাথা কুটে মরছে। কেউ রাজনৈতিক দলের মিছিলে, মিটিংয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যাচ্ছে আশা করে কোনো দিন যদি সরকারের দয়া হয়, কোনো দিন যদি কোনো দাদার দয়া হয়, কোনো এমএলএর, কোনো মন্ত্রীর, কোনো পদাধিকারীর দয়া হয় এবং সেই দয়ার কারণে যদি একটা ছোট্ট কাজ পাওয়া যায়, মানুষ একটা সামান্য শুধু স্থায়ী চাকুরির, স্থায়ী বেতনের চাকুরি না, অস্থায়ী পদের জন্য পর্যন্ত মাথা কুটে মরছে। সেই রাজ্যে, সেই অবস্থায় লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী, উপযুক্ত দক্ষতা সম্পন্ন, উপযুক্ত যোগ্যতা সম্পন্ন, অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা তো কারোর থাকবে না, যতক্ষণ না সরকারি চাকুরি পাবে ততক্ষণ পর্যন্ত অভিজ্ঞতা কোত্থেকে হবে? অভিজ্ঞতা তো অর্জন করতে হবে। আর সরকারি চাকুরি হিসাবে অভিজ্ঞতা অর্জন করতে গেলে তাকে প্রথম চাকুরি পেতে হবে। সরকারি চাকুরি পাওয়ার পরে সে একদিন করে কাজ করতে করতে একটু একটু করে শিখবে, একদিন তাকে অভিজ্ঞতা সম্পন্ন সরকারি কর্মচারী বলা হবে। সে তো চাকুরি পাওয়ার তার সুযোগটা দিন দিন কমে যাচ্ছে। যদি বৃদ্ধদেরকে চাকুরিতে পুনর্নিয়োগ করা হয়, তাহলে একজন বৃদ্ধকে যদি চাকুরিতে নতুন করে চাকুরি দেওয়া হয়, তাহলে একজন যুবকের সরকারি চাকুরি পাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। এই যাকে পুনর্নিয়োগ দেওয়া হচ্ছে তাকে কিন্তু মোটা বেতন দিতে হবে মাসে মাসে। এবং সরকার যদি বলে যে পুনর্নিয়োগ দেওয়া হচ্ছে, তার মানে হলো তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানো। অনেকে একদম ভারী বিশাল পণ্ডিতের মতন গাল টাল ফুলিয়ে বলবে যে আমরা তো অভিজ্ঞতাকে আমরা মূল্য দিই, অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য আমরা তাদেরকে দিচ্ছি। তাহলে সরকারি চাকুরিরত যে সমস্ত অফিসাররা রয়েছেন, যারা এখনো রিটায়ারমেন্টে যাননি, অথচ কেউ 15 বছর চাকুরি করে ফেলেছেন, অফিসার হিসাবে 15 বছর করেছেন, কেউ 20 বছর করেছেন, কেউ 25 বছর করেছেন, তাদের হয়তো আরো 4-5 বছর পর হয়তো রিটায়ারমেন্টে যাওয়ার কথা রয়েছে। তাদেরকে অভিজ্ঞতা কম রয়েছে। নিশ্চিন্তপুরে কি তাদের মধ্য থেকে কাউকে পাঠানো যায় না? এয়ারপোর্টে কি তাদের মধ্য থেকে কাউকে দায়িত্ব পাঠানো যায় না? বা যেখানে যেখানে স্পর্শকাতর গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানো যায় না? তারা তো অভিজ্ঞতা সম্পন্ন, তারা দক্ষতা সম্পন্ন, তারা যোগ্যতা সম্পন্ন এবং তাদের কাছে উপযুক্ত সরকারি ক্ষমতাও রয়েছে, কারণ তারা ইন সার্ভিস রয়েছেন। রিটায়ার্ড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তো একজন লোক ক্ষমতাহীন হয়ে যায়। গতকালকে পর্যন্ত যিনি ডিজিপি, তিনি যদি আজকে রিটায়ারমেন্টে যান, তাহলে তো আর তার কোনো সরকারি ক্ষমতা থাকবে না, তার কাছে কোনো সরকারি অধিকার থাকবে না যে তিনি কাউকে নির্দেশ দেবেন। যে অফিসে তিনি এতদিন কর্তৃত্ব করেছেন, সেই অফিসে ঢোকার জন্য তাকে তখন পারমিশন নিতে হবে। একদিন পরে হলে তাকে নিয়ম অনুযায়ী পারমিশন নিতে হবে। তাহলে যিনি রিটায়ার্ড হয়ে গেছেন, তার তো এখন অবসর যাপন করার কথা। নাতি নাতনিদের নিয়ে আলাদা বল টল খেলবেন, ব্যাট বল খেলবেন, পুতুল টুতুল নিয়ে খেলবেন, এইসব করার কথা তার। এখন একটু আরামে সুখে বাকি জীবন, এতগুলো বছর ধরে তিনি পরিশ্রম করেছেন, এখন একটু আরামে আয়েসে কাটাবেন। তাকে কেন কষ্ট দেওয়া? আর তাকে কষ্ট দিতে গিয়ে যাকে কষ্ট দেওয়া দরকার, যে যুবক ছেলেটা হিমালয় পর্বতকে মাথার উপর নেওয়ার জন্য প্রস্তুত, যে যুবক ছেলেটা অ্যাটলাসের মতন সারা পৃথিবীর দায়িত্ব নেওয়ার মতন ক্যাপাসিটি রাখে, সেই যুবকটাকে কেন কষ্ট দিতে রাজি না রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা সরকারগুলো? এর ফলে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের জনগণ।
কারণ যাদের মধ্যে জীবনী শক্তি বেশি রয়েছে, আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী বহু ভাষণে দেশের যুবকদের, দেশের মধ্যে 65% যুব সমাজের জয়গান করেছেন, তিনি এই যুব শক্তির কথা বারবার তুলে ধরেছেন। তাহলে এই তারই আদর্শে উজ্জীবিত একটা সরকার কেন যুবকদের উপরে ভরসা করতে পারছে না? কেন সরকার বেছে বেছে বৃদ্ধদেরকে বারবার পুনর্বাসন দিচ্ছে? এটা কি যৌবনের জয়গান না করে বার্ধক্যের জয়গান করার মানসিকতা? কি মুখে বলবো, ভাষণে বলবো একরকম আর কাজের ক্ষেত্রে করবো আরেক রকম? এর ফলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়েও বলি, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিজেপির ছেলেমেয়েরা। কিরকম? কারণ আমাদের রাজ্যে বিশেষ করে আমরা এটাই বুঝে এসেছি, ছোটবেলা থেকে দেখে এসেছি নর্মালি, যে শাসক দলের লোকজনই সরকারি চাকুরিতে বেশি সুযোগ সুবিধা পাবে। এবং এটা দেখা গেছে, এটা ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি যে শাসক দলের লোকরাই, সিপিএম ক্ষমতায় থাকলে সিপিএম এর লোকরা বেশি চাকুরি পেয়েছে, কংগ্রেস ক্ষমতায় থাকলে কংগ্রেসের লোকরা বেশি চাকুরি পেয়েছে, বিজেপি ক্ষমতায় থাকলে বিজেপির লোকরাই বেশি চাকুরি পাবে। এটাই স্বাভাবিকভাবে আমাদের রাজ্যে ধরে নেওয়া হয়, যদিও এরকমটা হওয়া উচিত না, কিন্তু এরকমটা হয়েছে। তাহলে বিজেপির পেছনেও যে হাজার হাজার যুবক যুবতী দৌড়ে গেছে, হ্যাঁ, একটা ফোন করলে পরে বড় বড় লম্বা লম্বা মিছিলের মধ্যে চলে যায়, পার্টির হয়ে কত কিছু করে, কত কিছু করতে হয়, অনেক সময় ইচ্ছায় করতে হয়, অনেক সময় অনিচ্ছায় করতে হয়। তাদের সবার ঘরেও তো খাবার দরকার, তাদের ঘরেও তো অর্থের অভাব রয়েছে, তাদেরও তো সরকারি চাকুরি একটা পাওয়ার ইচ্ছা জাগে, তাদেরও তো একটা সরকারি চাকুরি পেয়ে ছেলে হলে একটা বিয়ে করে একটা বউ ঘরে আনার, আর মেয়ে হলে একটা ভালো শ্বশুরবাড়িতে যাওয়ার স্বপ্ন থাকে। তাদের সেই স্বপ্নের কথা কি তাদের পার্টি বা তাদের পার্টির নেতৃত্বাধীন সরকার কি মাথায় রাখে? যদি মাথায় রাখতো, তাহলে যদি সব বিজেপি ছেলে মেয়েদেরকে যদি চাকরি দিত, আমি কোনো ভিডিওতে আপত্তি করতাম না, পরিষ্কার কথা। এতে কেউ খারাপ পাক কেউ ভালো পাক কিচ্ছু আসা যায় না আমার। কিন্তু যুবক যুবতীরা যদি পেত, এবং রাজ্যের যুবক যুবতীরা যদি পেত, তারা যদি সবাই বিজেপির ছেলে মেয়ে হতো, বিজেপির মিটিং মিছিলে যাওয়া ছেলে মেয়ে যদি হতো, আমি কোনো আপত্তি করতাম না। আমি এটাকেও বরং পরোক্ষে প্রশংসাই করতাম যে যাই হোক, আমার রাজ্যের ছেলে মেয়ে তো বিজেপি করলে তার তো কোনো দোষ নাই, কেউ কংগ্রেস করলে তার তো কোনো দোষ নাই, কেউ সিপিএম করলে তার তো কোনো দোষ নাই, এটা তার গণতান্ত্রিক অধিকার। এখন শাসক দল করে যদি তারা চাকরি পায়, তাদের ঘরে যদি সুযোগ সুবিধা যায়, তাতে কোনো আপত্তি করার কিচ্ছু নাই। কিন্তু মানে এর ফলে কি হবে? রাজ্যের ছেলে মেয়েদের হাতেই তো অর্থ আসবে, সেই অর্থ তারা তাদের বাড়ির কাছের দোকানে খরচ করবে, তারা এই রাজ্যের মাটিতেই বিভিন্ন দোকানে বাজারে হাটে গিয়ে তারা খরচ করবে। ফলে অর্থনীতি এখানকারই আরো প্রস্ফুটিত হবে, আরো উন্নত হবে, এখানকার জনগণেরই আয় ক্ষমতা বাড়বে এবং রাজ্যের উন্নতি হবে আলটিমেটলি। কিন্তু তা না করে সরকার বুড়োদেরকে কেন পুনর্বাসন দিতে এত উৎসুক? এই প্রশ্নটা সবচেয়ে বেশি করা উচিত যারা শাসক দলের কর্মীরা রয়েছে, তাদের সবচেয়ে বেশি করা উচিত। যদি তাদের নিজেদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তারা চায়, যদি তারা চায় যে শাসক দলের কর্মী হওয়ার কারণে তাদের একটা সুযোগ সুবিধা পাওয়ার বিশেষ অধিকার রয়েছে, যদি তারা করতেই পারে, কোনো আপত্তির কিছু নাই, তাহলে তাদেরই এই প্রশ্ন করা উচিত যে সরকার বুড়োদের প্রতি এত ইন্টারেস্টেড কেন? আর এমনিতেও দেশের মধ্যে বুড়োদেরই রাজত্ব চলছে, সর্বত্র বুড়োদের রাজত্ব, যৌবনের আর জয়গান করার আর তেমন কোনো সুযোগ সুবিধা নেই। তো এই বার্ধক্যের জয়গান, মুখে ভাষণে যৌবন আর কার্যক্ষেত্রে বার্ধক্যের জয়গান, এটা কাঙ্ক্ষিত না। এভাবে একটা রাজ্য খুব বেশি দূর এগোতে পারে না, কারণ মানুষের শারীরিক মানসিক শক্তির একটা সীমাবদ্ধতা রয়েছে। এটা যে যত কথাই বলুক না কেন, যে ছেলেটা 18 থেকে 25 বছর বা 30 বছরের যে যুবকটা যে পরিমাণ পরিশ্রম করতে পারবে, যে পরিমাণ লোড নিতে পারবে, কোনোভাবেই 60 পার হয়ে যাওয়া একজন বৃদ্ধ তা করতে পারবে না। এ রাজ্য সরকার কবে বুঝতে পারবে ভগবান জানে। তবে বুঝতে পারবে কিনা আদৌ, বা বোঝার মতন ক্ষমতা আছে কিনা আদৌ, বা ক্ষমতা থাকলেও সে ক্ষমতাকে কাজে লাগানোর মতো মানসিকতা আছে কিনা আদৌ, সেটাও ভগবানই জানে, রাম জানে। আপনাদের যদি এই ব্যাপারে কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে পর্যন্ত।
প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যুবক যুবতী, শাসক দলের যুবক যুবতীদেরকে বেশি করে শোনার ব্যবস্থা করে দেবেন। অনেক অনেক নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।